নবম শ্রেণীর একটি গল্প ইলিয়াস। এই গল্পটি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি গল্পটি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো গল্পের নাম হচ্ছে ইলিয়াস। তার লেখক হলেন রুশ সাহিত্যিক লিও তলস্তয়। কি বললাম? লেখকের নাম লিও তলস্তয়। ইনি একজন রুশ সাহিত্যিক ছিলেন। ইনার সম্পর্কে একটু আমরা পড়ে নেব। তোমরা এটা লাস্টের দিকে অর্থাৎ 91 পাতায় পেয়ে যাবে। এটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে? এই লিও টলস্টয়ের পুরো নাম ছিল কাউন্ট লেও নিকোলাইভিচ টলস্টয়। তিনি 1828 সালের 26শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন রাশিয়ার ইয়াসিনা পলিয়ানায়। নিতান্ত শৈশবে মা বাবাকে হারিয়ে এক নিকট আত্মীয়ের কাছে তিনি লালিত হন। অন্যান্য বিদ্যাচর্চার পাশাপাশি তিনি শেখেন ফরাসি ভাষা ও জার্মান ভাষা। 1862 সাল থেকে তার সাহিত্য জীবনের যথার্থ সূত্রপাত হয়। টলস্টয়ের বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য কসাকস, ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, কনফেশনস, রেজারেকশন প্রভৃতি। তিনি 1910 খ্রিস্টাব্দে প্রয়াত হন, অর্থাৎ মারা যান। এবার আমরা গল্পের উৎস সম্পর্কে পড়ব। বিখ্যাত রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি মনীন্দ্র দত্ত অনুদিত এবং সম্পাদিত গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লিও টলস্টয়ের 23 টেলস এই গল্প সংকলন থেকে ইলিয়াস গল্পটি নেওয়া হয়েছে এবং এর বাংলা অনুবাদ করেন মনীন্দ্র দত্ত। দেখো তাহলে এবার শুরু করি গল্পটি। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। এই উফা প্রদেশটা কোথায়? পশ্চিম রাশিয়ার একটা প্রদেশের নাম হচ্ছে উফা। এই উফা প্রদেশেই ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। আচ্ছা, বাস্কির কাদের বলা হয়? যারা পথে ঘাটে নাচ গান করে টাকা উপার্জন করে, বা তুর্কিদের একটি জনগোষ্ঠীর নাম হচ্ছে বাস্কির। ঠিক আছে, তাহলে এইরকম এক ধরনের বাস্কির বাস করত, তার নাম হচ্ছে ইলিয়াস। ঠিক আছে, পরের লাইন দেখো। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র, অর্থাৎ মধ্যবিত্ত ছিল ইলিয়াস। তার কি কি ছিল সেই সময়? 7টা ঘটকি ছিল, 2টো গরু ছিল, আর 20টা ভেড়া ছিল। এই তার যা কিছু বিষয় সম্পত্তি। তাহলে তাহলে ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন তার সম্পত্তি কেমন ছিল? 7টা ঘটকি ছিল, 2টো গরু ছিল, আর 20টা ভেড়া ছিল। এই ছিল তার বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো, বা অতিরিক্ত পরিশ্রম করার জন্য তার সম্পত্তি কিন্তু কিছু কিছু করে বাড়তে শুরু করলো। বুঝতে পারলে? নেক্সট দেখো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠে আর সকলের পরে ঘুমোতে যায়, অর্থাৎ সারা দিন রাত তারা কাজ করে, সকাল থেকে রাত পর্যন্ত তারা কাজ করে। ফলে প্রতি বছরই তাদের অবস্থার উন্নতি হতে লাগলো, অর্থাৎ প্রতি বছরই তাদের সম্পত্তি ধীরে ধীরে বাড়তে শুরু করলো। তাহলে বোঝা গেল ফার্স্ট, তাহলে বোঝা গেল প্রথম অনুচ্ছেদটা। এবার দ্বিতীয় অনুচ্ছেদ পড়বো আমরা। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তখন তাদের সম্পত্তি কেমন অবস্থায় দাঁড়ালো? তারা 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া, এই সম্পত্তি তাদের দাঁড়ালো। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করত, আর ভাড়াটে মজুরানিরা দুধ দুত। কুমিশ, কুমিশ কি? কুমিশ হচ্ছে ঘটকির দুগ্ধ জাতীয় এক ধরনের পানীয় খাবার। ঠিক আছে, তারপরে মাখন আর পনির তৈরি করে। অর্থাৎ ইলিয়াসের সম্পত্তি এতই বেড়ে গেল যে বাড়িতে কাজের মানুষ পর্যন্ত বা মজুর মজুরানিরকেও রাখতে হলো। ক্লিয়ার হলো? মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবোলাও। এই বলবোলাও শব্দের অর্থ কি? প্রভাব প্রতিপত্তি,
অর্থাৎ ইলিয়াস উফা প্রদেশে এক সাধারণ বাস্কির। এই অবস্থা থেকে সে ক্রমে ক্রমে ধনী হয়ে ওঠে, তার প্রভাব প্রতিপত্তিও বাড়তে থাকে। পাশে পাশের বলতে আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই তার, ওর তো মরবারই কোনো দরকার নেই। অর্থাৎ ইলিয়াস হচ্ছে উফা প্রদেশের এক সাধারণ বাস্কিট, যেটা তোমাদেরকে বললাম আমি। এই অবস্থা থেকে সে ক্রমে ক্রমে ধনী হয়ে ওঠে, তার প্রভাব প্রতিপত্তিও বাড়তে থাকে। স্বাভাবিক কারণেই ইলিয়াস অন্যের কাছে গুরুত্ব পেতে থাকে। প্রতিবেশীদের তুলনায় কোনো ব্যক্তি যখন সম্পদশালী হয়ে পড়ে না, তখন সে স্বাভাবিক কারণেই তাদের কাছে ঈর্ষার পাত্র হয়। ইলিয়াস তার প্রতিবেশীদের তুলনায় খুব তাড়াতাড়ি অর্থ সম্পদের মালিক হওয়ায় তারা ইলিয়াসকে কিন্তু ঈর্ষা করত, অর্থাৎ হিংসা করত। ইলিয়াসকে কেন ভাগ্যবান পুরুষ বলা হয়েছে? অর্থাৎ ইলিয়াস অতি সাধারণ মানুষ থেকে কঠোর পরিশ্রম করে যথেষ্ট সম্পত্তি অর্জন করে ধনী ব্যক্তি হয়ে ওঠে। 7টি ঘটকি থেকে এখন তার 200 ঘোড়া হয়েছে। তাছাড়া এখন সে 150 গরু মোষ এবং 1200 ভেড়ার মালিক। তার উপর ভাড়াটে মজুরেরা তার বাড়িতে কাজ করে। তার প্রভাব প্রতিপত্তিও যথেষ্ট হয়েছে। আর এই কারণেই প্রতিবেশীরা ধনী ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলে মনে করে। ঠিক আছে, এরপরে দেখো, ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক না কেন, কুমিস, চা, শরবত আর মাংস সবসময়ই হাজির থাকতো। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। অর্থাৎ যখন দূর দূরান্তর থেকে আত্মীয়রা আসতো, তখনই সে উপযুক্ত ভোজ্য ও পানীয় দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করত। প্রয়োজন মতো কুমিস, চা, শরবত, মাংস অতিথিদের জন্য মজুদ থাকতো। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হতো। অতিথিদের সংখ্যা বেশি হলে ঘটকিও মারা হতো। শুধু তাই নয়, আগত আত্মীয় পরিজনদের নানান উপহারও দেওয়া হতো। এর পরের লাইন দেখো, ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা যেন আয়েসি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল, ছোটটি এমন এক ঝগড়াটে বউকে বিয়ে করলো যে তারা বাপের আদেশেই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। সুতরাং ইলিয়াসের আমরা কয় ছেলে মেয়ে জানলাম? 2 ছেলে 1 মেয়ে। আর সকলেরই কিন্তু এখন বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা কিন্তু তার সঙ্গে সঙ্গে কাজ করত। কিন্তু এখন ইলিয়াস যেহেতু বড়লোক হয়ে গেছে, তাই তারা এখন আয়েসি অর্থাৎ আরামদায়ক হয়ে পড়েছে। বড়টি তো এক মারামারিতে পড়ে মারা গেল, ছোট ছেলেটি এমন এক ঝগড়াটে বউকে বিয়ে করলো যে তারা তার বাবার কথাকেই অমান্য করত। সেই জন্য ইলিয়াস রাগে তার ছোট ছেলেকে তাড়িয়ে দিল বউ সমেত। তারপরে দেখো, ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। ইলিয়াস তার ছোট ছেলে এবং তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ইলিয়াস যখন গরিব ছিল, তখন ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া ঘোড়া চড়িয়ে তারা বাবা মাকে সাহায্য করত। কিন্তু ধনসম্পত্তি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেরা আরামপ্রিয় হয়ে উঠল, পরিশ্রম বিমুখ হয়ে আয়েসি হয়ে উঠল। তার মধ্যে ছোট ছেলেটি বিয়ে করে ঘরে এক ঝগড়ুটে বউ নিয়ে আসে। সংসারে অশান্তি বাড়তে থাকে, তারা বাবা মায়ের আদেশ অমান্য করতে শুরু করে। এদিকে বড় ছেলেও এক মারামারিতে জড়িয়ে পড়ে মারা যায়। এমতো অবস্থায় মানসিক অশান্তি আর সাংসারিক ঝামেলা এড়াতেই ইলিয়াস তার সম্পত্তির কিছু ভাগ দিয়ে ছোট ছেলে এবং তার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর পরের লাইন দেখো, ইলিয়াস তাকে একটি বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মোড়ক লেগে অনেকগুলো ভেড়া মরে গেল। অর্থাৎ ইলিয়াসের যে ভেড়াগুলো ছিল, সেই ভেড়াগুলিতে মহামারী লেগেছিল। মহামারীর কারণে অনেকগুলো ভেড়া কিন্তু মারা গিয়েছিল। তারপরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজরা, এই কিরবিজরাও কিন্তু রাশিয়ার এক উপজাতি।
তারা সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরে জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে ওঠার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। তার বৃদ্ধা স্ত্রী শামসে মাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গিয়েছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন আর কেউ নেই। অর্থাৎ ছোট ছেলেকে কিছু সম্পত্তি দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে টান পড়েছিল। এই সময় আবার দুর্ভিক্ষের কারণে খড় না মেলায় বেশ কিছু গরু মোষ মারা যায়, কিংবা এই সময় কিরবিজরাও তার কিছু ভালো ঘোড়া চুরি করে নেয়। এইসব কারণে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে। ভেড়ার পালে মোড়ক লেগে অনেকগুলো ভেড়াও মারা যায়। বেশ কিছু প্রয়োজনীয় জিনিস ও গৃহপালিত পশুদের বিক্রি করে। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করোনা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজেও ধনী নয়, গরিবও নয়, তবে থাকতো সুখী, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। সে বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও সঙ্গে নিয়ে এসো। যতটা ক্ষমতা কুলোই গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসিমাগিও ঘটকিগুলোকে ধুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। তারপরে দেখো, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকতো। অর্থাৎ ইলিয়াস তার সহৃদয় ধনবান প্রতিবেশী মোহাম্মদ শাহকে ধন্যবাদ দেয়। সামান্য বাস্কির থেকে উপাপ্রদেশে সমৃদ্ধ ধনবান হয়ে ওঠা ইলিয়াস শেষ বয়সে এসে সর্বহারা হয়ে পড়ে। আপনজন বলতে থাকে কেবল তার স্ত্রী। বুড়ো বুড়ির এই অসহায়তা দেখে প্রতিবেশী মোহাম্মদ শাহ তাদের অতিথি বাৎসল্যের কথা মনে করে দুঃখ পায়। সে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে সবিনিময়ে জানায় গ্রীষ্মে তারা সাধ্যমতো তার তরমুজের ক্ষেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। তার স্ত্রী ঘটকি ধুইয়ে কুমিজ তৈরি করতে পারবে, বিনিময়ে সে তাদের খাওয়া পড়া সহ অন্যান্য প্রয়োজন মেটাবে। আর তাতে মোহাম্মদ শাহর আন্তরিকতা, সহমর্মিতা ও মানবিকতার প্রকাশ উপলব্ধি করে কৃতজ্ঞতা স্বরূপ ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ জানায়। তারপরে দেখো, বুড়ো বুড়িকে দেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলেই সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পূর্ণ মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। অর্থাৎ মোটামুটি সচ্ছল রাজকী ইলিয়াস কঠোর পরিশ্রম, সততা, পরিকল্পনা ও একাগ্রতার জোরে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়। এই সময় তার চারপাশে আত্মীয়, বন্ধু, পরিজনদের ভিড় লেগে থাকে। কিন্তু গ্রহ ভাগ্যদোষে বয়সকালে সে সর্বস্ব হারায়। একদম নিঃস্ব হয়ে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের জীবন কাটতে থাকে ইলিয়াসের। মোহাম্মদ শাহ তাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অতীত জীবনের প্রতি কৃতজ্ঞতা দেখিয়ে তাদের সম্পূর্ণ মানুষ বলেছেন। এছাড়াও তারা যে অলস নয় তা তাদের জীবন ও কর্ম থেকেই বোঝা যায়। নিজেরা ধনী না হওয়ায় অবস্থায় তারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত। ধনী হয়েও তারা মজুরানের সঙ্গে থেকে কাজ করেছে। আবার ধনী থেকে যখন গরিব হলো তখনও মনিবের বাড়িতে সাধ্যমতো কাজ করে চলেছে। এসব দেখেই বোঝা যায় যে ইলিয়াস এবং তার স্ত্রী খুব একটা অলস ছিল না। কিন্তু তবুও এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ কিন্তু মনে মনে খুব কষ্ট পেত। এরপরে দেখো, একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো।
চা খেলো, তারপর কুমিশে হাত দিল। মেঝেই কম্বলের উপরে পাতা কুশনে বলতে আসনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করতে করতে গল্প করছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? অর্থাৎ মোহাম্মদ শাহর বাড়িতে অতিথি এলে ইলিয়াসকে মালিকের আদেশ অনুযায়ী একটি ভেড়া মারতে হলো এবং চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে তা অতিথিদের কাছে পাঠিয়ে দিতে হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে অতিথিরা মেঝের উপর কম্বল পাতা কুশনের উপর বসলো। কুমিশ পান করতে করতে সবাই নানান গল্পে মত্ত হলো। এমন সময় ইলিয়াস দরজার পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখন মোহাম্মদ শাহ ও অতিথিদের আগ্রহে তাকে ডেকে সবাই তার জীবনের অভিজ্ঞতা ও জীবনবোধ সম্পর্কে জানতে আগ্রহী হলো। এরপরে দেখো, একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? ও তো বাড়ির চাকর বা কাজ করে, মজুর, তাহলে ওকে আর কি দেখবো বিশেষ করে? বিশেষত্ব এই যে একসময় সেই এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল, নাম হচ্ছে ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অর্থাৎ ইলিয়াসকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ যখন অতিথিদের কাছে জানতে চাইল এইমাত্র দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে তারা লক্ষ্য করেছেন কিনা, শুধু তাই নয়, মোহাম্মদ শাহ জানালেন এর নাম হচ্ছে ইলিয়াস। অতিথি বলল, নিশ্চয়, না শুনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছিল বহুদূর পর্যন্ত। অর্থাৎ লোকটিকে হয়তো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছিল বহুদূর পর্যন্ত, প্রত্যেকেই তাকে চেনে। অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্বামী আমার ঘটকিদের দুধ দই। একসময় যার এত প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু আজকে কি অবস্থা হলো দেখো। লোকটি আজকে মজুরের মতো আমাদের বাড়িতে থাকে এবং তার স্ত্রী কি করে? ঘটকিদের দুধ দই। তারপরে দেখো, অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলো, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ, তাই না? অর্থাৎ মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের মধ্যেই জনৈক অতিথি ঘাড় নেড়ে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আগত অতিথিরা মোহাম্মদ শাহর কাছ থেকে ইলিয়াসের বিষয়ে সব শুনলো। তারপরে দেখো, কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞেস করতে চাই আমি। গৃহস্বামী বলল, হ্যাঁ, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। তারপরে দেখো, অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে কি তোমার কোনো অতীতের জীবনের সুখ সমৃদ্ধির কথা মনে পড়ে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে তোমার? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ তো, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য কথা বলতে পারবেন। অর্থাৎ অতিথিরা যখন ইলিয়াসকে জীবন সম্পর্কে জানতে চাইল, তখন ইলিয়াস তার স্ত্রীর কথা উল্লেখ করলো। তার স্ত্রী বলতে পারবে সব কিছু। তাদের সুখ দুঃখের কথা যদি সে নিজে বলে তবে তারা বিশ্বাস করবে না, বরং তার স্ত্রী বলুক। মেয়ে মানুষের মনে ও মুখে একই ভাবনা, এ বিষয়ে সেই অবিকল অকপট সত্য বলতে পারবে। তারপরে দেখো, অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা একটু বলো তো দেখি। পর্দার আড়াল থেকে শামসে মাগি মানে ইলিয়াসের স্ত্রী বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। এবার কিন্তু ইলিয়াসের স্ত্রী অর্থাৎ শামসে মাগি তাদের নিজেদের কথা শোনাবে। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি। অর্থাৎ 50 বছর এই বুড়ো ও আমি একসঙ্গে বাস করেছি, সুখ খুঁজেছি, কিন্তু কখনো সুখ পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর।
যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না আমরা। অতিথিরা বিস্মিত হলো, অর্থাৎ অবাক হলো। গৃহস্বামীও অবাক হলো। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে। স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী মানে 50 বছর ধরে আমরা সুখ খুঁজেছি গো। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা জীবনে চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে বলো তো বুড়ো বুড়িরা? বলছি, তাহলে শোনো। যখন ধনী ছিলাম, বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলার সময়ই নেই আমাদের, অন্তরের কথা ভাববার সময়ই ছিল না, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ছিল না, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেটাও তো পাপ বলো। অন্যদিকে দুশ্চিন্তা হচ্ছে, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোকেই নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে খুব দুশ্চিন্তা। ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথায় চাড়া দিত, শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো। এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম না, অন্যরকম ভাবে করা হোক। ফলে ঝগড়া শুরু হতো। সেটাও তো পাপ বলো। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটতো। সুখী জীবন কাকে বলে আমরা কোনোদিনও বুঝিনি। অর্থাৎ ইলিয়াসরা যখন ধনী ছিল, তখন ইলিয়াস ও তার স্ত্রীর দুশ্চিন্তার অন্ত ছিল না। অতিথি এলে তাদের ভালো মন্দ খাওয়ানো ও উপহার দেওয়ার দুশ্চিন্তা থাকতো। এছাড়া মজুরদের ফাঁকি দেওয়া, নেকড়ের আক্রমণে গৃহপালিত পশুর মৃত্যু, ভেড়াদের চাপে তার ছানাগুলির মৃত্যুর আশঙ্কায় নিজেদের আর্থিক ক্ষয়ক্ষতির ভাবনা নিয়েই সবসময় তাদের দুশ্চিন্তা থাকতো। দুশ্চিন্তার কারণে ইলিয়াস ও তার স্ত্রী সর্বদাই অসুখী ছিল। মনের মধ্যে অকারণ ভয় এসে বাসা বাঁধার ফলে তারা ঐশ্বরিক ভাবনা ও মানব সত্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। অন্যভাবে বলা যায়, তাদের আশঙ্কা তাদেরকে ঈশ্বর বিমুখ করে তোলে। জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে তারা অনবহিত থাকে। কিসে প্রকৃত সুখ ও আনন্দ লাভ হবে তা তারা বুঝতে ব্যর্থ হয়। আর এখন তোমাদের কি অবস্থা? এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় তাই খাটি। কাজেই প্রভুর কাছে আমাদের লাভ বই, লোকসান নেই। বাড়িতে এলেই খাবার পাই, কুমিজ পাই। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন আমরা সুখ পেয়েছি। অর্থাৎ 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে পাওয়া বক্তার সুখের পরিচয় হলো যে, তারা মোহাম্মদ শাহর বাড়িতে দুজন মিলে, অর্থাৎ বুড়ো ইলিয়াস এবং শামসে মাগি একসঙ্গে সকালে ওঠে, পরস্পরে দুটো সুখ শান্তির কথা বলে। ঝগড়া বা দুশ্চিন্তার কোনোটাই তাদের নেই। তাদের একমাত্র কাজ হচ্ছে মনিবের সেবা করা। সাধ্যমতো স্বেচ্ছায় তারা খাটে। তাদের প্রভুর কাছে তাদের লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। বাড়িতে এলে খাবার ও কুমিজ পায়। শীতকালে ঠান্ডা থেকে রেহাই পেতে লোমের কোট আছে তাদের, জ্বালানি আছে, ফলে শীতের কষ্টে তাদেরকে ভুগতে হয় না। সর্বোপরি আত্মার কথা আলোচনা ও ভাববার সময় আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করারও সময় আছে। ফলে দীর্ঘকাল ধরে খুঁজে বেড়ানোর সুখ তারা মজুরের মতো জীবনযাপনের সময় খুঁজে পেয়েছে। তারপরে দেখো, অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ, হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম, তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্যই। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা,
ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে শুনে অতিথিরা ভাবতে লাগলো। অর্থাৎ ইলিয়াসের কাছ থেকে শোনা কথায় অতিথিরা হাসলে সে জানায় সম্পত্তি কেড়ে নিয়ে ঈশ্বর তাদের কাছে চরম সত্য উন্মোচন করেছেন, আর সেটি অতিথিদের কল্যাণের জন্য ইলিয়াস তাদের বলেছে। আর অতিথিদের মাঝে থাকা মোল্লা যখন বললেন ইলিয়াসের কথা খুবই জ্ঞানের, আর অতিথিদের মাঝে থাকা মোল্লা যখন বললেন ইলিয়াসের কথা খুবই জ্ঞানের আর তা সবই সত্যি এবং পবিত্র গ্রন্থে এসবই লেখা আছে, তখনই অতিথিরা ভাবতে বসল ইলিয়াস যা বলেছে তা ধর্মগ্রন্থের কথা, সমস্ত মানবজাতির সার্বিক কল্যাণের কথা। এ কারণেই অতিথিরা নিজেদের জীবনবোধ দিয়ে কথাগুলি ভাবতে বসল। তাহলে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? ইলিয়াস গল্পটি আমাদের প্রধান যে শিক্ষা দেয় তা হলো আত্মার শান্তিই হচ্ছে আসল শান্তি। ঈশ্বরের চেতনা মনের মধ্যে জাগিয়ে তোলাই মানুষের প্রধান কাজ। তাই ভগবানের কথা চিন্তা করা, তাকে স্মরণে রাখা ও সাধ্যমতো মানুষের কল্যাণ করাই হচ্ছে মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শুধু তাই নয়, মানুষকে সন্দেহ করাও অনুচিত। সন্দেহ ঘুণপোকার মতো মনকে আচ্ছন্ন করে তাকে অমানবিক, অসুখী করে তোলে। একই সঙ্গে এটিও বোঝা যায় যে ধন অস্থায়ী, আত্মার শান্তি চিরস্থায়ী এবং কাম্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন ভুলো না। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের আরাধনা করো।